যারা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। আমি একটু লাইভটা শেয়ার আসি। আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস এবং ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। যারা লাইভটা দেখছেন জি সবাই একটু কমেন্ট দিবেন। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কেমন হলুদ হলুদ হয়ে গেছে কেন। আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়েন আপনাদের গ্রুপে, আপনাদের পেজে। আমি একটু লাইভটা একটু শেয়ার দিয়ে আসি আমার পেজগুলোতে, গ্রুপগুলোতে। আজকে হচ্ছে এই জব সলিউশন প্রো যেটা আছে এমসিকিউ এবং লিখিত, এই বইটার উপরে আমি আজকে আমার দ্বিতীয় ক্লাস। জি, রিসেন্ট পাবলিকেশন এবং স্কোয়ার দুইটা পেজ থেকে একসাথে ক্লাস হচ্ছে। যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছেন সবাই একটু কমেন্ট দিয়েন যে এই যে এতদিন শুধুমাত্র ব্যাংক প্রিলিমিনারি পড়াইছি, রিটেন পড়াইছি, বিসিএস রিটেন পড়াইছি, এখন আসলে ব্যাংকের পাশাপাশি বিশেষ করে আমার প্রত্যন্ত এলাকার ভাই বোন যারা আছে, আমার গ্রামের ভাই বোন, তাদেরকে শেখানোর জন্যই মূলত এই তৃতীয় চতুর্থ শ্রেণী তথা 11 থেকে 20তম গ্রেডের জন্য প্রাইমারি নিবন্ধন, এর জন্য এই ক্লাসগুলো কন্টিনিউ করা। ব্যাংকের ক্লাসও চলবে, পাশাপাশি এই 11 থেকে 20তম গ্রেডের যে জবগুলো আছে এর জন্য যে ধরনের ক্লাস আছে এগুলো চলবে। শাহিদ ভাই বলছে সব ঠিক আছে। যাক, যদি সব ঠিক থাকে ক্লাস শুরু করব। শহীদ ভাই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আবারও বলি, যাদের আসলে ইচ্ছা আছে যে একটা চাকরি অবশ্যই নেবেন 2025 সালের ভিতরে কিংবা 2026 সালের ভিতরে, কিংবা অল্প দিনের মধ্যে ভালো প্রস্তুতি নিয়ে এগিয়ে থাকতে চান অন্যদের থেকে, অবশ্যই একটা খাতা নেবেন আমার জন্য, একটা কলম নেবেন আমার জন্য, শুধুমাত্র আমার ক্লাসের জন্য। এবং প্রতিদিন যে টাইমে ক্লাস নেই, অর্থাৎ 9:45 হোক 8:45 হোক, এই টাইমে টেবিলে বসে যাবেন। রিসেন্ট পাবলিকেশন থেকে দেখতে পাচ্ছি অনেক ভাই বোন জয়েন করছে। আসেন আমরা কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাই। রাত হচ্ছে একটু হয়েছে, এখন হচ্ছে আমি ক্লাসগুলো একটু রাতের দিকে দেব, কারণ একটু রাতের দিকে দিলে সুবিধা আছে। ম্যাথ সাধারণত করতে একটু রাতের দিকে করতে ভালো লাগে, মাথায় ঢুকে বলো। 2 নম্বর হচ্ছে আপনারা 7টার দিকে, 8টার দিকে, 9টার দিকে এই সময়টাতে ম্যাথ করবেন না, এই সময়টাতে অন্য অন্য পড়া পড়বেন। যখন রাত 9টা বাজবে দেখবেন এই সময় আপনার ঘুম আসে। আপনি 9টা 10টা বাজলে ঘুম আসে, তো আপনি 9:45 থেকে যদি 11টা, অর্থাৎ এই সময়টা আমার সাথে ম্যাথ করেন, যারা গ্রামে আছেন প্রত্যন্ত এলাকায়, এই সময়টা কিন্তু আপনারা পড়াশোনা করতেন না, বেশিরভাগ মোবাইল চাপতেন কিংবা ঘুমিয়ে যেতেন। তো এই সময়টাতে ক্লাস করলে কি হবে, রাতের বেলা ক্লাস করলে ম্যাথগুলো আপনাদের মাথায় যেমন ভালো ঢুকবে, পাশাপাশি এই সময়টা আপনাদের কাজে লাগবে। জি আসেন শহীদ ভাই জি। লাইভে যারা আছেন, যারা আমার ক্লাস দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। আর আপনারা ক্লাসগুলো আপনার আইডি থেকে একটু শেয়ার করে দিবেন। যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে নিয়মিত আপনাদের জন্য ক্লাস দেবো। ব্যাংকের তো ক্লাস দেবই, ব্যাংকের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগগুলো আছে এই নিয়োগগুলোর জন্য প্রচুর ক্লাস দেবো। অর্থাৎ আমি ক্লাস দেবো, শাকিল স্যার ক্লাস দিবেন। আমরা প্রাইমারি নিবন্ধনের জন্য আমরা ম্যাথের ক্লাস দেবো, পাশাপাশি ইংরেজির ক্লাস দেবো, সাধারণ জ্ঞানের ক্লাস দেবো। আর বাংলার জন্য এখন আমরা ভালো শিক্ষক পাইনি, যদি বাংলার জন্য ভালো শিক্ষক পাই খুব দ্রুত বাংলার উপরেও ক্লাস দেবো। শাকিল স্যার ইংরেজির উপরে ক্লাস দিবেন, আমি ম্যাথের উপরে ক্লাস দেবো। আর শাওন স্যার হচ্ছে উনি সাধারণ জ্ঞানের উপরে ক্লাস দিবেন। আশা করা যায় খুব ভালো একটা প্ল্যাটফর্ম হবে এটা। আবার দেখেন, আবার বলি, বিষয়ভিত্তিক জব সলিউশন এই বইটার উপরে এখন আমি ক্লাস দিয়েছি, গতকাল ক্লাস দিয়েছি, আজকে এই বইটাতেই ক্লাস দিচ্ছি। এটা হচ্ছে জানুয়ারি 2025 থেকে এই জুন 2025, এই 6 মাসে টোটাল যে পরীক্ষা হয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য, টোটাল
40টি পরীক্ষা হয়েছে, সেই রিসেন্ট প্রশ্নগুলোই এই বইটাতে নেওয়া হয়েছে এবং সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে। বইটার নাম দেওয়া হয়েছে জব সলিউশন প্রো। এটা মূলত রিসেন্ট পাবলিকেশনের একটা বই। আমার একাডেমিক লাইফেও জবের জন্য আমি যখন প্রস্তুতি নিয়েছি তখন আমি রিসেন্ট পাবলিকেশনে অনেক বই পড়েছি, কারণ রিসেন্ট পাবলিকেশন হচ্ছে একেবারে রিসেন্ট, সম্প্রতি যে ম্যাথগুলো, সম্প্রতি যে ইংরেজিগুলো আসতেছে এইগুলো নিয়ে কাজ করতেছে। আর এইগুলো যদি আপনি একটু ভালোভাবে চর্চা করেন আপনার জব পাওয়াটা খুব সহজ হবে। আর রিসেন্ট ম্যাথগুলো, রিসেন্ট ইংরেজি, রিসেন্ট বাংলা, রিসেন্ট সাধারণ জ্ঞান প্র্যাকটিস করলে আপনার 90% থেকে 95% অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আসেন আমরা ক্লাসে যাই, আস্তে আস্তে কিছু ম্যাথ করি নাকি। এটা হচ্ছে 9ম থেকে 20তম গ্রেডের চাকরি, বিসিএস প্রিলি এবং প্রাইমারি নিবন্ধনের জন্য, সবকিছুর জন্য, অর্থাৎ 3য় 4র্থ শ্রেণীর জন্য। গতকালকে আমরা এইটা করছিলাম, এটা ছিল হচ্ছে কি ছিল এটা ছিল হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী। পূর্ণমান ছিল 60, সময় ছিল এই যে 1/2/2025-এর। এটা আমরা গতকাল শেষ করছি। আজকে আমরা অন্য একটা করব। আজকে আমরা করব কোনটা? আজকে আমরা করব পরেরটা, 2 নাম্বারটা। যারা গতকালকের ক্লাসটা করছেন, আমি বলি গতকালকের ক্লাসটা যারা করছেন পুরো ক্লাসটা সুন্দরভাবে খাতায় করবেন। ক্লাসটা খাতায় করে এটা আপনি যে করছেন সেটা আমাকে দেখাবেন। আমাদের গ্রুপ আছে, গ্রুপে জমা দিবেন। আপনি নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত ক্লাস নোট জমা দিবেন। এতে কি হবে? আপনি দ্রুত ভালো পর্যায়ে চলে যাবেন। দেখেন এটা হচ্ছে আমার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা ছিল। সহকারী সচিব, সহকারী পরিচালক, প্রশাসন। পূর্ণমান ছিল 80, সময় ছিল 60 মিনিট। 7 ফেব্রুয়ারি 2025-এর। আসেন, এখানে সম্ভবত 20টা ম্যাথ আছে, আমরা আজকে এই 20টা ম্যাথই করব। খুব কঠিন ম্যাথও আছে, আবার খুব সহজ ম্যাথও আছে। আমরা সহজ ম্যাথও করব, কঠিন ম্যাথও করব। প্রত্যেকটা পরীক্ষায় কিছু সহজ ম্যাথ থাকে, আবার কিছু কঠিন ম্যাথ থাকে। সহজ ম্যাথগুলো দেওয়া হয় সবার জন্য অ্যাভারেজে, কি কঠিন ম্যাথগুলো দেওয়া হয় শুধুমাত্র ভালো স্টুডেন্টগুলো বেছে বের করে নেবার জন্য। কি বলছে দেখেন, 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? বলছে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে এখানে 4টা অঙ্ক আছে, 0, 1, 2, 3। আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে আমাদের বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। সেই বড় সংখ্যাটা হলো আমাদের 3। আমরা অন্য একটা কালার নিই যাতে একটু দেখতে সুবিধা হয়। দেখেন আজকে এমন একটা কালার নিয়েছি একটু ফুটতেছে কম। আচ্ছা দেখি এটা দিয়ে করাই। বৃহত্তম সংখ্যা 0, 1, 2, 3 দিয়ে আমরা কি বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি? বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে আমাকে আগে নিতে হবে 3, এরপরে নিতে হবে বড় সংখ্যা, তারপরে নিতে হবে 2, তারপরে নিতে হবে 1 এবং তারপরে নিতে হবে 0। এটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি তাহলে ছোট হচ্ছে সব থেকে 0। তো কোনো সংখ্যা গঠন করতে গেলে প্রথমে 0 বসে না, তার জন্য আমরা প্রথমে দিব 1, তারপরে দিব 0, তারপরে 2, তারপরে 3। আমরা এটা হচ্ছে প্রথমে বড় থেকে ছোট বসিয়েছি, এটা ছোট থেকে বড় বসিয়েছি। ছোট থেকে বড় বসালে আমরা কি হয়? এভাবে হয় 0, 1, 2, 3। কিন্তু কোনো সংখ্যার প্রথমে কিন্তু 0 দিয়ে শুরু হয় না, সেক্ষেত্রে আমরা 1টাকে শুরুতে দেব, তারপরে 0 দেব। তাহলে বলা হয়েছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, এবং এই সংখ্যাগুলো দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অঙ্কগুলো ব্যবহার করে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলতো যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কিন্তু আমার এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতো 1, 0, 2। 4 অঙ্কই বলছে। আমি কোথায় যেন দেখছিলাম যে এখানে বলছে 4 অঙ্ক, এখানে এবার বসে বলছে 3 অঙ্ক। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 0, 2। এবং সংখ্যাগুলো একবারই ব্যবহার করতে হবে অঙ্কগুলো। তাহলে 4 অঙ্ক বলছে, তাহলে 1, 0, 2, 3 হচ্ছে আমার এই অঙ্কগুলো দ্বারা গঠিত। এটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা, এই অঙ্কগুলো দ্বারা গঠিত এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। তার এর মধ্যে পার্থক্য, বিয়োগফল কত? তাহলে করেন, 3 আছে, হ্যাঁ 3 আছে কত? 10 হবে। 7, 7 আর 3 10, 2 এর 1, 3 আছে কত? 11 হবে। 8 এটা হচ্ছে আমার, তাহলে 1 আমার এখানে অপশন আছে দেখেন, 1 এখানে হচ্ছে 2, 2, 1, 8, 7 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে 2, 1, 8, 7। আবার এখানে দেখেন এই অ্যান্সারও কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু এই যে হচ্ছে 2, 1, 8, 7 কই? 2, 1, 8, 7 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।
কে কে বুঝছেন একটু কমেন্ট দিবেন। এটা কিন্তু সমাধান দেয়া আছে, দেখেন এই যে সমাধান, এই যে হলো আমার সমাধান সলিউশন। এই জব সলিউশন প্রো বইটা থেকে এই ম্যাথগুলো আমি নিয়েছি, পুরো সবগুলো ম্যাথ একটা ওয়ার্ড ফাইলই দিয়ে দিয়েছেন আমাকে, পুরো ফাইলটা নিয়েছি। তো সেখান থেকে আমি কিছুটা জায়গা রেখেছি যেখানে আমি ম্যাথ করানোর জন্য। এখানে কিন্তু সমাধান এই যে দেওয়া আছে 2, 1, 8, 7 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার আসেন 2 নাম্বার, নেক্সট 2 নম্বরে কি বলছে দেখেন। 2 নম্বরে বলা হয়েছে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? ভগ্নাংশ তৈরি করতে বলছে, তাহলে আমি ভগ্নাংশ তৈরি করব। দেখেন 1.16 ভগ্নাংশ তৈরি, এটা আছে দশমিকে, আমি দশমিককে কি করব, ভগ্নাংশে করব। তাহলে আমার 1.16 একটা সংখ্যা, তাহলে এই সংখ্যা প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু 1 থাকে, তার মানে 1.16 এর নিচেও একটা 1 আছে। দশমিকের অঙ্ক আমার থেকে ভালো বুঝে খুব কম লোকই আছে, আর এই দশমিকের ফ্যাক্টরগুলো খুব সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। দেখেন প্রথমে কি বলছে, 1.16 এটা কি একটা সংখ্যা, তো বলছে যে আমি দশমিকটা উঠাই দেবো। তাহলে এটা একটা সংখ্যা, যদি এটা সংখ্যা হয় প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু 1 থাকে। যেমন আমি লিখতে পারি 10 = 10/1, আমি লিখতে পারি 25 = 25/1, মানে নিচে 1 থাকে। তাহলে আমি লিখতে পারি, দেখেন 1.16 সংখ্যাটাকে আমি লিখতে পারি 1.16 আমি লিখতে পারি, নিচে 1 আছে। এবার দেখেন এই উপরের দশমিক আমি উঠাই দেবো, তাহলে এই দশমিক আমি ঠিক ডানে এখানে 2 ঘর নিয়ে আসবো। এই যে নিচে 1 আছে, 1-এর ডানেও কিন্তু একটা দশমিক আছে, প্রত্যেক সংখ্যার শেষেই দশমিক থাকে। এই দশমিকটা এখান থেকে ঠিক 2 ঘর ডানে সরে যাবে। তাহলে এই দশমিকটা এখান থেকে আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে উপরে হয় 116, 1-এর ডান পাশে দশমিক আছে, এটাও যদি 2 ঘর ডানে সরাই নিয়ে আসি তাহলে হয় 100। জাস্ট আমরা লিখতে পারি যে 116, আবার বলি 116/100। এই দশমিকটা ঠিক 2 ঘর ডানে আনছি, নিচেও আমি 2 ঘর ডানে সরাইছি দশমিক। তো ডানে সরাতে হলে কি নিতে হয়েছে, আমার 2টা শূন্য নিতে হয়েছে। নিচে আমার 1 ছিল, এই 1-এর শেষে দশমিক আছে, এই দশমিকটা আমি 2 ঘর ডানে সরাইছি। এখানে দশমিক ছিল, 2 ঘর ডানে সরাইছি, এখানে আনছি। তাহলে এখন দেখেন উপরে আছে 116, তার মানে এখানে দশমিক আছে, আর নিচে আছে 100, তার মানে 100-এর শেষে এখানে দশমিক আছে। দশমিকের ম্যাথ গণিত, তাই না? তাহলে আমরা আবার শুরু থেকে আবার লিখতে পারি কি, যে 116 = লিখতে পারি 116, এখানে দশমিক ছিল, দশমিক 2 ঘর ডানে সরালাম, তার মানে আমি নিচে লিখলাম 100। কিভাবে, এই দশমিকটা এখান থেকে ঠিক যখন 2 ঘর ডানে সরে গেল, এই 1-এর ডান পাশের দশমিকটা ঠিক 2 ঘর ডানে সরে গেল, তার মানে আমি লিখতে পারি কি 116/100। 4 দিয়ে কাটে, 4 25 100, আর এটা 4 25 26 27 28 29, অর্থাৎ 29/25। 25 দিয়ে 29-কে কাটলে হয় 1, 1 সমস্ত 25-এর 25 29 4, 1 সমস্ত 4। তাহলে আমি লিখতে পারি, দেখেন 1 সমস্ত 25-এর 4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অর্থাৎ এই 2 এর অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ, 2 এর অ্যান্সার হচ্ছে ডি। কে কে বুঝছেন একটু কমেন্ট দেন। 2 এর অ্যান্সার হচ্ছে আমার ডি। হঠাৎ করে পিডিএফটা চেঞ্জ করে ফেলছে, কালারটা দেখা যায় না, কলমটা পরিবর্তন করতে। আচ্ছা কোন কালারটা নিলে দেখা যাবে বলেন? এটা নিলে দেখা যাবে নাকি আরো বেশি উজ্জ্বল কালার নিতে হবে? এটা দিলে দেখা যায়? হলুদের উপর তো হলুদ ফুটবেই না, আর ডিপের উপর ডিপ ফুটবে না, অর্থাৎ এটাই নিতে হবে। অথবা যদি হোয়াইট নেই তাহলে হোয়াইট ফুটে। এখন কি দেখা যাচ্ছে একটু কমেন্ট দেন তো সবাই। এখন দেখা যাচ্ছে না? এখন যে কালারগুলো ব্যবহার করতেছি এটা হচ্ছে আমি হোয়াইট কালার ব্যবহার করতে হচ্ছে, বেশি লাইট কালার ব্যবহার করতে হবে। আমি যদি এই কালারটা ব্যবহার করি তাহলে আমি লিখতে পারি উপরের দিকের কালারগুলো ব্যবহার করতে হবে, সোজা হোয়াইট কালার ব্যবহার করতেছি। এখন তো মনে হয় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। তাহলে বুঝছেন কে কে বলেন? 2 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার দেন। ও ডি অ্যান্সার দিবেন না, অ্যান্সার দিবেন 1 সমস্ত 25-এর 4। আমার কাছে আপনারা যখন অঙ্ক করবেন, অঙ্কের অ্যান্সার দিবেন, যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার দিবেন। নাজনিম আহমেদ, শহীদ ভাই, তারপরে
আতিকুর রহমান, আলাদা আলাদা নানি সব মিলে ভালো, তো বইতে হিসেবে সলিউশন ভালো। তো ধন্যবাদ, বুঝতে পারছি ভাই হিমেল ভাই, আপনি অনেক বড় একটা প্রশ্ন করছেন, আমি উত্তর দেবো পরে আস্তে আস্তে। সবাই কমেন্ট দেয়, এটার অ্যান্সার হচ্ছে ডি বা 1/25 আমরা কয়েকটা ম্যাথ করি, তারপর আস্তে আস্তে কথা বলবো। এই ম্যাথটা দেখেন কি বলছে, এটা বলছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি। দেখেন ঠিক এইরকম একটা তেলপূর্ণ পাত্র আছে, এই পাত্রের টোটাল ওজন হচ্ছে আমার 32 কেজি, এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। এই পাত্র এখন ভর্তি, অর্থাৎ এই পাত্রে ওটার ওজন হচ্ছে আমার তেল সহ 32। এই পাত্রটাই আমি যখন অর্ধেক খালি, অর্ধেক পূর্ণ হবে, অর্ধেক পূর্ণ থাকবে, বলছে অর্ধেক পূর্ণ যখন হয়, অর্ধেক পূর্ণ পাত্র সহ, তখন এটার ওজন হয় আমার 20 কেজি। তাহলে দেখেন এই যে আমার পাত্র, এই যে আমার পাত্র, এই পাত্র তেল পূর্ণ, টোটাল ওজন হচ্ছে আমার 32 কেজি। এই একই পাত্র আমার বলছে যে একই পাত্র যখন অর্ধেক ফিল থাকে তখন এটার ওজন হয় আমার, অর্ধেক ফিল থাকে তখন এটার ওজন হয় 20 কেজি। তাহলে এখানে কি আছে বলেন, পাত্র আছে প্লাস পুরা অয়েল আছে, ওজন হচ্ছে 32 কেজি। আর এখানে পাত্র আছে প্লাস অর্ধেক অয়েল আছে, মানে এই অর্ধেক অয়েল নাই, এখানে অর্ধেক নেই, এটা এমটি, এইটা খালি, এটার ওজন হচ্ছে 20 কেজি। তার মানে এইটা হচ্ছে 32 কেজি, এইটা হচ্ছে 20 কেজি। তাহলে পার্থক্য কত, 12 কেজি। 12 কেজি কিসের পার্থক্য কেন হচ্ছে, এই যে যে খালি অংশ, এই খালি অংশে যে অয়েল ছিল, এই অয়েলের ওজন হচ্ছে 12 কেজি। তাহলে এই অর্ধেক অয়েলের ওজন যদি 12 কেজি হয়, তাহলে এই অর্ধেকের ওজনও 12 কেজি হবে, অর্থাৎ টোটাল অয়েলের ওজন হবে 24 কেজি। তাহলে অয়েলের ওজন যদি 24 কেজি হয়, তেলের ওজন যদি 24 কেজি হয়, তাহলে তেল সহ পাত্রের ওজন হচ্ছে 32 কেজি। তেলের ওজন যদি 24 কেজি হয়, তাহলে পাত্রের ওজন হবে 24 মাইনাস 32, মানে হচ্ছে 8। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8। বুঝছেন কে কে এটার অ্যান্সার দেয়, এটার অ্যান্সার হচ্ছে 8। আবার এই ম্যাথটা আমরা এইভাবেও করতে পারি, দেখেন কিভাবে করতে পারি। বলা হয়েছে যে তেলপূর্ণ পাত্র, দেখেন তেলপূর্ণ পাত্র মানে কি, এটা হচ্ছে পট, তার মানে পি তে আমরা লিখতে পারি, পি মানে পট, অথবা আমরা এটা সাধারণত ভ্যাসেল লিখি, ভ্যাসেল মানে হচ্ছে পাত্র, এটা হচ্ছে একটা ভ্যাসেল মানে পাত্র। তাহলে ভ্যাসেলের ওজন প্লাস ওয়াইলের ওজন সমান সমান হচ্ছে 32 কেজি। একটা পাত্র বলছে তেলপূর্ণ পাত্র, পাত্র মানে হচ্ছে আমার ভি, এবং তেল হচ্ছে ওয়াইল ও। তাহলে পাত্র এবং অয়েলের ওজন হচ্ছে একত্রে 32 কেজি। অর্ধেক তেল থাকাকালীন পাত্র, এবার যদি অর্ধেক তেল থাকে, মানে তেল থাকবে আমার অর্ধেক, হাফ, অয়েল রে আমি 2 দিয়ে ভাগ করব, অয়েল মানে O/2। অয়েল যদি আমার হাফ থাকে আর ভ্যাসেল তো থাকবেই, তাহলে এটার ওজন হয় আমার 20 কেজি। ভ্যাসেল মানে পাত্রের ওজন প্লাস অয়েলের ওজন, এই দুইটার ওজন একত্রে হয় 32 কেজি। ভ্যাসেল মানে পাত্র এবং অয়েলের অর্ধেক, এই যে বলছে অর্ধেক তেল, পূর্ণ তেল মানে হচ্ছে ও মানে হচ্ছে অয়েল, অয়েল মানে হচ্ছে সম্পূর্ণ তেল। এবার বলছে অয়েলের অর্ধেক এবং যদি ভ্যাসেল থাকে তাহলে ওজন হয় 20 কেজি। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি বলেন, এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা মাইনাস করলে মাইনাস 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 ভি বাদ যায়, ও মানে একটা ও থেকে যদি হাফ ও চলে যায় তাহলে আমার থাকে হাফ ও, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে হাফ ও। ও মানে হচ্ছে আমার একটা ও থেকে যদি হাফ ও চলে যায় তাহলে আমার আর হাফ ও থাকে, সমান সমান হচ্ছে 32 বিয়োগ মানে 12, আমরা হাফ অয়েল সমান সমান হচ্ছে 12 কেজি। তাহলে ওয়ান অয়েল মানে পুরা অয়েল, ও মানে হচ্ছে একটা ও বা পুরা অয়েল, অয়েলের ওজন হচ্ছে 12.24 কেজি। তাহলে বলছে কি, তাহলে অয়েলের ওজন পেলাম 24 কেজি, তাহলে পাত্রের ওজন কত, অয়েল এবং পাত্রের একত্রে ওজন হচ্ছে 32 কেজি, আর সেখানে অয়েলের ওজন হচ্ছে আমার 24 কেজি। তাহলে 24 বিয়োগ 32 মানে হচ্ছে আমার কয় কেজি, 8 কেজি হচ্ছে আমার এই কিসের ওজন, পাত্রের ওজন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8। সবাই কমেন্ট, এটা অ্যান্সার হচ্ছে 8। আবার একটু বলবেন কি,
আমি দেখেন এই ম্যাথটা কিন্তু আমি দুইভাবে বুঝাইছি, এভাবে বুঝাইছি, অর্থাৎ প্রথমে ব্রেন খাটিয়ে থিঙ্ক করে আবার এটা ইকুয়েশন ফর্ম করে। ভেসেল মানে পাত্র এবং অয়েল একত্রে যোগ করলে 32 কেজি হয়, আবার পাত্র এবং অয়েলের যদি অর্ধেক যোগ করি একত্রে তাহলে 20 কেজি হয়। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা অয়েলের মান পাই 24 কেজি, তাহলে আমরা পাত্রের ওজন পাই 8 কেজি। জি, হোয়াইটটাও দেখা যায়, বেগুনি দেখা যায়, লাল দেখা যায়। আজকে হঠাৎ করে এই ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছে, যে আমার ছোট ভাই যে মূলত এই স্লাইডগুলো তৈরি করে ওইটা করে ফেলছে। আমি এখন হঠাৎ ওপেন করে দেখি ইয়েলো কালার, দেখি আগামীতে আবার চেষ্টা করব অন্য কালার নেওয়া। দেখে এখানে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। নিচের কোণটি 0.45-এর সমান। বলা হয়েছে যে নিচের কোণটি 0.45-এর সমান। প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু 1 থাকে। দেখেন 0.45 এটা সংখ্যা, তার মানে এর নিচে একটা 1 আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই দশমিকটা উঠাই দিবেন, সোজা 2 ঘর ডানে এখানে নিয়ে আসবেন, তাহলে উপরে আপনি পাবেন 45। তাহলে নিচে 1 আছে মানে 1 এর এখানে একটা দশমিক আছে। এই দশমিকটা যখন আপনি 2 ঘর ডানে সরাইছেন, এই দশমিকটা এখান থেকে 2 ঘর ডানে সরবে, তাহলে 1 2 ঘর ডানে সরানোর জন্য 2টা শূন্য নেন, এখানে চলে আসলো দশমিক। আগে দশমিকটা ছিল এখানে, এখান থেকে সোজা 2 ঘর ডানে এখানে চলে আসছে। আগে 4-এর বাম পাশে ছিল এবং 5-এর ডান পাশে চলে আসলো। আগে এখানে ছিল, এবার এই জায়গায় শেষে চলে আসছে। তো দশমিক উপর থেকে যখন 2 ঘর ডানে সরাই, নিচেও 2 ঘর ডানে সরাতে হয়। নিচে 1 ছিল, 1-এর এখানে দশমিক ছিল, এই দশমিকটা এই দেখেন 1-এর ডানে এখানে দশমিক ছিল, 2 ঘর ডানে সরে এখানে চলে আসছে। তার মানে এখানে আর কোনো দশমিক নাই। আমি কি লিখতে পারি, উপরে আছে আমার 45 আর নিচে আছে আমার 100। বলছে যে এখন অ্যান্সার গুলো দেখেন, আমি যদি এটা কাটাকাটি করি তাহলে আমার একটা অঙ্কের অ্যান্সার চলে আসে। কাটাকাটি করলে কি হয়, 5 দিয়ে কাটলে 5 20 5 9 45, অর্থাৎ 9/20 হয় এই অঙ্কের অ্যান্সার। এটা ছিল কি দশমিকে, আমি এটা করলাম কি ভগ্নাংশে। এটা ছিল আমার দশমিক, এটা আমি করলাম ভগ্নাংশে বা অনুপাতে, অর্থাৎ আমি লিখতে পারি 9:20। তাহলে 0.45 এটা কিসে ছিল, দশমিকে। যদি বলে ভগ্নাংশে প্রকাশ করতে, তাহলে এটা হলো 9/20 হলো আমার ভগ্নাংশ। যদি বলে আমার অনুপাতে প্রকাশ করতে, 9:20 হলো আমার অনুপাত। কিন্তু এই অঙ্কের অ্যান্সার দেখেন, অ্যান্সারে আছে কোনো ভগ্নাংশও নাই, এখানে অনুপাতও নাই, অ্যান্সার আছে সব পার্সেন্টে। তাহলে পার্সেন্টে প্রকাশ করতে হবে, আমরা এখানে পার্সেন্টে প্রকাশ করব। 9/20কে আমরা পার্সেন্টে প্রকাশ করি। 9/20 না, আমাকে যেহেতু পার্সেন্টে প্রকাশ করতে বলছে, আমি আরো আগে পার্সেন্টে প্রকাশ করি। দেখেন এখানে আমার আছে হচ্ছে 45 আর নিচে আছে আমার 100। উপরে 45 নিচে 100। যে কোনো কিছুকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। যে কোনো কিছুকে, যে কোনো সংখ্যাকে, যে কোনো নাম্বারকে আপনি 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। কিভাবে দেখেন, আপনি লিখতে পারেন x সমান সমান x ইন্টু 100, এটা আপনি লিখতে পারেন না। আমি বলি দেখেন, আপনি লিখতে পারেন x সমান সমান, এটা হলো আমার x সমান সমান আমি লিখতে পারি x, কিন্তু আমি x সমান সমান আমি লিখতে পারি না x ইন্টু 100। তবে হ্যাঁ, আমি যদি এখানে একটা 1/100 লিখি তাহলে আমি লিখতে পারি, x সমান সমান x ইন্টু 100 গুণ 1/100। কারণ এই 100 কাটা যায়, তার মানে এদিকে xই হয়, x সমান সমান x। আপনি x সমান সমান লিখতে পারেন x প্লাস 1 মাইনাস 1। আপনি কিন্তু x সমান সমান x প্লাস 1 লিখতে পারবেন না। x সমান সমান x প্লাস 1 লিখতে পারবেন না। সমান সমান অর্থ কি, দুই সাইডই সমান হবে। এদিকেও x আছে, এদিকেও x আছে, কিন্তু এদিকে x এর সাথে 1 বেশি আছে, তার মানে এই দুইটার মধ্যে এদিকে আমার বেশি। তাহলে আপনি মাঝখানে কখনোই সমান সমান লিখতে পারবেন না। হ্যাঁ, সমান সমান লিখতে পারবেন, এখানে প্লাস 1 দিয়েছেন আবার মাইনাস 1 দেন, তাহলে লিখতে পারবেন x সমান সমান x প্লাস 1 মাইনাস 1। ঠিক তেমনি ভাবে দেখেন পার্সেন্ট, এই যে পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। পার্সেন্ট মানে কি 1/100। তাহলে আপনি যদি লেখেন যে x সমান সমান x এর 100% লিখতে পারেন। কিভাবে, এই পার্সেন্ট মানেই হচ্ছে 1/100, পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। তো 100 কাটা গেলে x সমান সমান xই হয়, তাই না? তাহলে দেখেন আমরা
যে কোনো কিছুকে আমরা এক্স আছে, এক্স কে যদি এক্স সমান সমান লিখতে পারি এক্স এর 100%, এক্স কে আমরা 100 দিয়ে গুণ দিলাম, 100 দিয়ে গুণ দিলেই এটা পার্সেন্ট হয়ে গেল। এটা এক্স সমান সমান এটা লিখতে পারি, কারণ কি, কারণ এই পার্সেন্ট মানেই হচ্ছে নিচে 100, তার মানে এক্স সমান সমান এক্স। তাহলে 0.45 এবং 1কে আমরা 0.2 ঘর ডানে সরাই পেলাম 45/100। অ্যান্সারগুলো দেখলাম যে অপশনে আমাকে পার্সেন্টে আছে, তার মানে পার্সেন্টে প্রকাশ করতে বলছে, প্রশ্নে কিন্তু বলে দেয়নি, আমি অ্যান্সার দেখে বুঝতে পারতেছি আমাকে পার্সেন্টে প্রকাশ করতে হবে। তো এই ভগ্নাংশটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা পার্সেন্ট হয়ে যায়। যে কোনো সংখ্যাকে, যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ দিলেই পার্সেন্ট হয়ে যাবে। তাহলে এটা 100 দিয়ে গুণ দিলাম, তার মানে এটা পার্সেন্ট হয়ে গেল। 100 কাটা যায়, তার মানে আমরা লিখতে পারি 45%। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 45%। এই যে ডি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কত সহজ ম্যাথ না, অনেক সহজ ম্যাথ। জি হ্যাঁ, এক্সাম এমসিকিউ তো হয়, লিখিত হয়। ও কনক পল বলছে আমার ওল্ড ফ্যান, এখন তো দেখা যাচ্ছে মনে হয়, তাই না? একটু কমেন্ট দেন সবাই। লালটা নেন, আচ্ছা লালটা নিচ্ছি। শহীদুজ্জামান শহীদ, কনক পাল আছে, রহমান, তারপরে বিশেষ ক্যাডার আছে, দেলোয়ার হোসেন আছে, নাজনীন আহমেদ আছে, বেগুনি আর লাল দেখা যায়। আচ্ছা দেখি বেগুনি কালারটা কই। আজকে হঠাৎ করে এমন একটা কালার নিলাম, আমি নেই নেই অবশ্য, বেগুনিটাও নাকি দেখা যায়। আসেন নেক্সট ম্যাথ, কমেন্ট দেন দ্রুত। এখানে দেখেন এখানে ম্যাথের কিন্তু সমাধান দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথের খুব সুন্দর করে সমাধান দেওয়া আছে। এই ম্যাথটা দেখেন কি বলছে, বলা হয়েছে আয়করের হার 20% থেকে যদি 25%-এ বৃদ্ধি পায়, এক ব্যক্তির আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে? আয়করের, আয়কর মানে কি, ট্যাক্স, ভ্যাট। 20% থেকে 25%, আপনি মনে করেন প্রতি বছর 20% হারে ভ্যাট দেন, এই বছরে এসে আপনাকে ভ্যাট দিতে হবে 25%। আপনি যা ইনকাম করেন, খেয়াল করেন, আপনি যা ইনকাম করেন, মনে করেন এই যেখানে বলেই দিচ্ছে যে আপনার আয় হচ্ছে 40,000, দেখেন আপনার আয় কত, 40,000। 2024 সালে আপনি এর 20% ভ্যাট দিয়েছেন, 40,000-এর 20% অর্থাৎ 4 দুগুণে 8, 8,000 টাকা ভ্যাট দিয়েছেন। 2025 সালে এসে বলছে যে আপনার এই যে 40,000 যে আয় হয়েছে, এই 40,000-এর এই বছর আপনাকে 25% ভ্যাট দিতে হবে। 4×25 = 100, মানে 10,000, এবছর আপনাকে 10,000 টাকা ভ্যাট দিতে হবে। এটা হচ্ছে আপনার 24 সালে ভ্যাট দিচ্ছেন কত, 24 সালে ভ্যাট দিচ্ছেন আপনি 8,000, আর 25 সালে ভ্যাট দিলেন আপনি 10,000। আপনার ইনকাম কিন্তু একই, গত বছর 40,000-এ আপনি 8,000 টাকা ভ্যাট দিচ্ছেন, এবছর 40,000-এ আপনি 10,000 টাকা ভ্যাট দিবেন, কারণ ভ্যাটের পার্সেন্ট বাড়ছে। তাহলে বলেন গত বছরের তুলনায় এবছর আপনি 2,000 টাকা বেশি ভ্যাট দিচ্ছেন। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই যে 2,000 টাকা বলছে আয়কর কত বাড়বে, তো গত বছরের তুলনায় এবছর আপনার আয়কর 2,000 টাকা বাড়ছে। আপনি এই ম্যাথটা আরো সহজেও করতে পারেন, দেখেন আপনি এই ম্যাথটা আরো সহজেও করতে পারেন। কিভাবে? আপনার গত বছরের আয় 40,000, এবছরও আয় 40,000, আয়ের কোনো পরিবর্তন নেই, কিন্তু পার্সেন্টের পরিবর্তন হয়েছে, ভ্যাট ট্যাক্সের রেটের পরিবর্তন হয়েছে। গত বছর যে ট্যাক্স দিয়েছেন তার তুলনায় এবছর আপনি 5% বেশি ট্যাক্স দিবেন। তবে 40,000 টাকায় প্রতি বছর যা ভ্যাট দেন, এবছর তার 5% বেশি ভ্যাট দিবেন। প্রতি বছর আপনি যা ভ্যাট দেন, এবছর আপনি তার থেকে 5% বেশি ভ্যাট দিবেন। তো 40,000-এর 5%, এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, 1/100 মানে হচ্ছে নিচে 100। তো 40,000-এর 5% 0.0004 অর্থাৎ 2,000 টাকা। আপনি এভাবে করতে পারেন, এভাবে ভেঙে ভেঙে করতে পারেন, আবার এইভাবে এক লাইনের মাধ্যমে করতে পারেন যে গত বছর ভ্যাট দিয়েছেন 20%, এবছর ভ্যাট দিলেন 25%, মানে আপনি বেশি ভ্যাট দিলেন এবছর 5%। আপনার ইনকামের 5% মানে 2,000 টাকা এবছর আপনি বেশি ভ্যাট দিয়েছেন।
তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2000। কে কে বুঝছেন কমেন্ট দেন। মিটার রিডার কাম কম্পিউটার, দেখেন এই যে এমসিকিউ সম্ভবত 60 মার্কের, 60 মার্কের হয়, 80 মার্কের হয়, 60 মার্কের। আচ্ছা, আজকে আমরা যে কোশ্চেনটা ছিল আমি তো ভুলে গেছি, কারণ আমার হাতে তো প্রচুর কোশ্চেন। আজকে আমরা যেটা করাচ্ছি সেটা কিসের? এটা ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। আর গতকালকে যেটা করাইছিলাম সেটা কিসের ছিল? গতকালকে যেটা করাইছিলাম এটা ছিল, এটাও পল্লী বিদ্যুৎ সমিতি ফেনীর। তাহলে এটাও শেষ। অ্যান্সার দেন দ্রুত। এটা দেখেন, এই যে সমাধান দেওয়া আছে, কিন্তু এই ম্যাথটা দেখেন, গ্রুপের লিঙ্কটা একটু দিবেন। গ্রুপের লিঙ্কটা দেবো, আমি বলে দেবো, গ্রুপের লিঙ্কটা আমি বলে দেবো। ওই যে এখন যে গ্রুপটা আছে ওই গ্রুপটা আসলে মূলত ব্যাংক ম্যাথের জন্য ইংলিশ ভার্সন। হয়তো আপনাদের জন্য নতুন একটা গ্রুপ খুলতে পারি, অথবা স্যারের সাথে কথা বলে ওই গ্রুপটাতে আপনারা ক্লাস নোট দিতে পারবেন। এখানে কি বলছে দেখেন, হাসান সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন। আপনি মনে করেন ব্যাংকে 5000 টাকা জমা রাখছেন, ঠিক করলেন যে আপনি ঠিক করলেন যে আগামী 6 বছর অর্থাৎ 25 থেকে 31 সাল পর্যন্ত আপনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না। ব্যাংকে রাখছেন কত? 5000 টাকা। থাকবে কয় বছর? 6 বছর। ব্যাংকের বার্ষিক মুনাফা, আপনার মুনাফার হার হচ্ছে 10% হলে 6 বছর পরে তিনি কত মুনাফা পাবেন, মানে 31 সালে কত টাকা আপনি মুনাফা পাবেন। দেখেন, এই যে 5000 টাকা হচ্ছে আপনার মূল টাকা, 5000 টাকা হচ্ছে আপনার মূল টাকা। এটা 10%, 1 বছরে পাবেন আপনি 10%। তাহলে 10% মানে নিচে 100, 0000 কাটে দেন, তাহলে 500 টাকা। তাহলে 1 বছরে আপনি ইন্টারেস্ট পেলেন কত? 500 টাকা। তাহলে 6 বছরে আপনি কত পাবেন? 530, 3000 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। বলছে যে 6 বছর পরে তিনি কত টাকা মুনাফা পাবেন। এই যে এই 3000 টাকা, এই অঙ্কের অ্যান্সার। আপনি 5000 টাকা ব্যাংকে রাখছেন, 1 বছর পরে গেলে আপনি 10% ইন্টারেস্ট পাবেন। তো 5000-এর 10%, 10, এই যে হলো আমার পার্সেন্ট মানে নিচে 100, 2020 মানে 500 টাকা। আপনি 1 বছর পরে 5000 টাকা ব্যাংকে জমা রাখলে 10% হারে 1 বছর পরে মানে 26 সালে আপনি 500 টাকা ইন্টারেস্ট পাবেন। 27 সালে আবার 500 পাবেন, এবং এভাবে 31 সাল পর্যন্ত আগামী 6 বছরে 530, 3000 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3000। আবার যদি বলে যে 6 বছর পরে আপনি টোটাল ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন, তাহলে এই 5000 সাথে এই মুনাফা 3000, অর্থাৎ 5000 আর 3000 আপনি টোটাল 8000 টাকা পাবেন। 31 সালে আপনি টোটাল 8000 টাকা পাবেন, ঠিক আছে, সুদে আসলে। আচ্ছা দেখেন তো কোন কালারটা ফুটে ভালো। হঠাৎ করে কালারটা চেঞ্জ করছে আমাকে না বলে, এটা কোনো কথা? সবগুলো কালারই তো কালো, সব থেকে ফুটতেছে ভালো। আজকে অনেকগুলো ম্যাথ আছে হাতে, সবগুলো ম্যাথই দেখাবো। কমেন্ট দেন সবাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3000। আসেন নেক্সট ম্যাথে। অনুপাত কি বলেন? অনুপাত কি? যে কিছুক্ষণ আগে আমরা করলাম না, ওটা ছিল কত? 9/20। কিছুক্ষণ আগে আমরা যে করলাম 45/100। কিছুক্ষণ আগে যে আমরা ম্যাথটা ছিল ওটা ছিল 0.45 মানে হচ্ছে 45/100। 5 দিয়ে কাটলে হয় 9/20। এই যে 9/20 হলো, এটা কি বলেন? 9/20 এটা হলো একটা ভগ্নাংশ বা ভাগের অংশ। অর্থাৎ আপনার যদি 20 ভাগ হয় আমার 9 ভাগ, অথবা আমার যদি 20 ভাগ হয় আপনার 9 ভাগ। ঠিক আছে, আপনার পিতার সম্পত্তি আছে 20 বিঘা,
সেখান থেকে আপনি পাবেন 9 বিঘা। ঠিক আছে, এটা হচ্ছে কি অংশ, 20 ভাগের 9 ভাগ, তার মানে 9:20। ভাগ মানে হচ্ছে ইস্টু বা অনুপাত। আমরা লিখতে পারি দেখেন 5:3 = 5/3। ইস্টু মানে হচ্ছে ভাগ বা অংশ। তো বলছে যে অনুপাত কি? অনুপাত হলো, এটা হলো 9:20 একটা অনুপাত। অনুপাত হলো একটা মূলত ভগ্নাংশ বা ভাগের অংশ। মনে করেন যে আপনারা 2 ভাই বোন, তো আপনার পিতার সম্পদ আছে মোট 3 বিঘা। তো মুসলিম আইন অনুযায়ী আপনি পাবেন 2 বিঘা, আপনার বোন পাবে 1 বিঘা। আপনার আব্বার সম্পদ আছে 3 বিঘা, তাহলে আপনি পাবেন 2 বিঘা, আপনার বোন পাবে 1 বিঘা। অর্থাৎ 2:1 এই অনুপাতে আপনার আব্বার সম্পত্তি বিভাজন হবে। তাহলে আপনার আব্বার যদি মনে করেন 6 বিঘা জমি থাকে, তাহলে আপনি পাবেন 4 বিঘা, আপনার বোন পাবে 2 বিঘা। অর্থাৎ সম্পত্তি 2:1 এই অনুপাতে বিভাজন হবে। তাহলে 2:1 মানে কি? আপনি যদি 2 ভাগ পান, আপনার বোন পাবে 1 ভাগ। মানে আপনি যদি 1 ভাগ পান, আপনার বোন পাবে 2 ভাগ। অংশ, ভাগের অংশ। অর্থাৎ আপনার বোনের থেকে আপনি পাচ্ছেন দ্বিগুণ। আপনি যদি 2 ভাগ পান, আপনার বোন পাবে 1 ভাগ। তার মানে আপনার বোন পাচ্ছে আপনার অর্ধেক বা হাফ। ইস্টু মানেই হচ্ছে ভাগ। 2:1 মানেই হচ্ছে 2/1। তাহলে এটা ছিল আমার অনুপাত। যখন আমি ভাগ দিলাম তখন এটা কি হলো? এটা হলো একটা ভগ্নাংশ। তাহলে বলছে অনুপাত কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। সহজ না? খুবই সহজ। কমেন্ট দেন সবাই দ্রুত। কে কে বুঝছেন কমেন্ট দেন এটা, যে অনুপাত হচ্ছে কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। শহীদুজ্জামান শহীদ ভাই, কানন, তারপর আছে রহমান, লিঙ্কন, রাসেল, তারপর আছে কি জুথি। শহীদ ভাই কমেন্ট দেন, এটা অনুপাত হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে সি। এই দেখেন এটা কি বলছে? বলছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত। অনুপাত মানে কি? ভগ্নাংশ। অনুপাত মানে ভাগ বা অংশ। ভগ্নাংশ মানে ভাগের অংশ। ভগ্নাংশ মানে ভাগের অংশ। অনুপাত হচ্ছে ভগ্নাংশ বা ভাগের অংশ। তাহলে বলছে একটি ত্রিভুজের 3টি কোণ। দেখেন এই যে একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের কি আছে? 3টি কোণ আছে। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা কোণ আছে। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা কোণ আছে। এই কোণগুলোর পরিমাণ হচ্ছে, একটা হচ্ছে 4 ভাগ, একটা হচ্ছে 3 ভাগ, একটা হচ্ছে 2 ভাগ। বলছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 4:3:2। অর্থাৎ এই কোণটার মান হবে 4 ভাগ, এই কোণটার মান হবে 3 ভাগ, এই কোণটার মান হবে 2 ভাগ। তাহলে মোট কয় ভাগ হয়? 4 আর 3 7 আর 2 9, মোট 9 ভাগ হবে। 9 ভাগ কি করব? কোণগুলোকে। কোণগুলোর মান কত? বৃহত্তম কোণের পরিমাণ কত? এই ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই ত্রিভুজের কয়টা কোণ আছে? 3টা কোণ। এই 3টা কোণের সমষ্টি কত? 3টা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। 3টা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আমরা কয় ভাগ করব? মোট 9 ভাগ করব। 9 ভাগের 4 ভাগ যাবে এখানে, 3 ভাগ যাবে এখানে, 2 ভাগ যাবে এখানে। ঠিক সম্পত্তির মতো। মনে করেন যে আপনার আব্বার যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি আপনারা 3 ভাইয়ের মধ্যে এভাবে ভাগ হবে। একজন পাবে 2 বিঘা, একজন পাবে 3 বিঘা, একজন পাবে 4 বিঘা। তো আপনার আব্বার মোট সম্পত্তি আছে 9 বিঘা বা 9 ভাগ। ঠিক আছে? তো 9 ভাগের 2 ভাগ পাবেন একজন, 3 ভাগ পাবে একজন, 4 ভাগ পাবে একজন। ঠিক এখন এখানে আমি সম্পত্তির কথা বলছি, এখানে বলছি একটা ত্রিভুজের 3টা কোণ। একটা ত্রিভুজের 3টা কোণ মানেই হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে এখানে দিতে হবে 4 ভাগ, এখানে দিতে হবে 3 ভাগ, এখানে দিতে হবে 2 ভাগ।
তো কয় ভাগ হবে মোট? মোট 4 আর 3 7 আর 2 9, 9 ভাগ হবে। তো করেন 180কে আপনি যদি 9 ভাগ করেন, এক ভাগের মান হয় 20, 9 দুগুণে 18, 20, এক ভাগের মান 20। তাহলে এখানে 4 ভাগ দেন, এখানে 4 ভাগ দিলে 4 20 80 ডিগ্রি, এখানে 3 ভাগ দেন, 3 20 60 ডিগ্রি, এখানে 2 ভাগ দেন, এখানে 2 ভাগ দিলে 40 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের যে 3টা কোণ হলো, এই কোণ 3টার মধ্যে এটা এই বড় কোণটা হলো আমার 4 অনুপাত সমান সমান 4 ভাগ সমান সমান 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 3 ভাগ সমান সমান 60 ডিগ্রি, 2 ভাগ সমান সমান 40 ডিগ্রি। বলছে বৃহত্তম কোণের পরিমাণ কত? বৃহত্তম কোণ কোনটা? 4 ভাগ। তাহলে বৃহত্তম কোণ পরিমাণ হচ্ছে 80 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। আমার এগুলো বের করতে হবে না, আমি শুধু বৃহত্তম কোণটা বের করলে হবে। আমরা একেবারে সহজেই অঙ্কটা দেখার সাথে আমরা কি করব, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাকে মোট 4 আর 3 7 আর 2 9 ভাগ করব। বড়টার কথা বলছে 4 অনুপাত বা 4 ভাগ 4 দ্বিগুণ করব। 9 2 4 দুগুণে 8, অর্থাৎ 80 ডিগ্রি। কত সুন্দর না ম্যাথ? অনেক সুন্দর, অনেক সহজ ম্যাথ, শুধুমাত্র বুঝতে পারলে বেসিকটা। জি, শহীদ ভাই অ্যান্সার দিয়েছেন। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। বোঝা যাচ্ছে না সব সুন্দরভাবে? জি, সব ঠিক আছে। শহীদ ভাই অ্যান্সার দিয়েছেন, কনক অ্যান্সার দিয়েছেন, সবাই অ্যান্সার দেন দ্রুত। সবই বলবো আস্তে আস্তে। রহমান ভাই সাথে থাকেন। আমি তো আজকে কিছু ম্যাথ করাতে আসছি, ম্যাথগুলো একটু করাই। কালকে প্রথম ক্লাস দিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। মিটার রিডার বলেন, কাম কম্পিউটার বলেন, 11 থেকে 20তম গ্রেডের যত জব আছে সব জবের জন্য পড়াবো আস্তে আস্তে। আমি আসলে এই যে মিটার রিডার বা এই ধরনের জব সম্পর্কে আমার বেশি ধারণা নাই, আমি নতুন পড়াচ্ছি। গতকালই আমার জীবনের এদিকে প্রথম ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস। যদিও অনলাইনে আমি গত 4 বছর পড়াচ্ছি, আমি মূলত ব্যাংক বিসিএস এদিকটাই পড়াইছি এতদিন। এই ম্যাথটা দেখেন কি বলছে বলেন। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক এবং খ দুইজন ব্যক্তি, এদের বেতনের অনুপাত, অনুপাত মানে কি ভাগ, 7:5। মানে ক যদি 7 ভাগ পায়, খ পাবে 5 ভাগ। ক যদি 7 টাকা পায়, খ পাবে 5 টাকা। ক যদি 14 টাকা পায়, খ পাবে 10 টাকা। ক যদি 21 টাকা পায়, খ পাবে 15 টাকা। ক যদি 70 টাকা পায়, খ পাবে 50 টাকা। 7 10 গুণ 70, 5 10 গুণ 50। 7 দ্বিগুণ 14, 5 দ্বিগুণ 10। 7 3 গুণ 21, 5 3 গুণ 15। তাহলে বলছে ক এবং খ এর বেতনের অনুপাত 7:5। এর অর্থ হচ্ছে ক যদি 7 ভাগ পায়, খ 5 ভাগ পাবে। ইস্টু মানে কি ভাগ বা অনুপাত। এখন বলছে ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেল। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পাইছে। টাকার হিসেবে খেয়াল করেন, টাকার হিসাবে 400 টাকা, টাকার হিসাবে 400 টাকা। অনুপাতের হিসাবে কত বলেন? ক যদি 7 অনুপাত পায়, খ পাবে 5 অনুপাত, মানে 5 ভাগ। তার মানে এখানে ক হচ্ছে 2 অনুপাত বেশি পাচ্ছে। ক বেশি পাচ্ছে 2 অনুপাত। এই 2 অনুপাত মানেই হচ্ছে এই 400 টাকা। ক খ এর থেকে ক পায় 7 ভাগ, খ পায় 5 ভাগ। তার মানে ক খ এর থেকে 2 ভাগ বেশি পায়। 2 ভাগ মানে 2 অনুপাত। ক খ এর থেকে 2 ভাগ বেশি পায়। গ লিখতে পারতেছি না কেন? এই যে 2 ভাগ বেশি বলে, এই 2 ভাগ মানেই হচ্ছে ভাগের হিসেবে 2 ভাগ, টাকার হিসেবে 400 টাকা। মানে এই 2 ভাগ সমান সমানই হচ্ছে এই 400 টাকা। বলছে খ এর বেতন কত, তাহলে 5 ভাগ সমান সমান কত? তাহলে 1 ভাগ সমান সমান এই 2 এখানে এসে নিচে ভাগ, 5 ভাগ সমান সমান 5 এখানে এসে গুণ। 4 4 কাটে, অর্থাৎ 500। 500 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।
কে কে বুঝছেন দ্রুত কমেন্ট দেন। আর আমরা এইভাবে করতে পারি, দেখেন এক্স ধরেও করতে পারি। এটার অ্যান্সার হচ্ছে কত, 500। এটা সম্ভবত হ্যাঁ সমাধান দেওয়া আছে এক্স ধরে। কয়ের টাকা হচ্ছে 7x ধরলাম, তাহলে ক্ষয়ের টাকা হবে 5x। এই 7x আর 5x এর মধ্যে ব্যবধান হচ্ছে 400 টাকা। এই ব্যবধান হচ্ছে কত, ব্যবধান হচ্ছে আমার 2x। 7x আর 5x এর মধ্যে ব্যবধান হচ্ছে 2x। 2x সমান সমান হচ্ছে 400। তাহলে x সমান সমান 200, তাহলে 5x সমান সমান 1000। সরি, এই অঙ্কে এটা আমি কি ভুল করলাম? অঙ্কে অ্যান্সার কি চাইছিল বলেন? বলছে ক্ষয়ের বেতন কত। কাটাকাটিতে ভুল করছি তাই না? 2 ভাগ সমান সমান 400, তাহলে 1 ভাগ সমান সমান এই 2 এখানে এসে ভাগ, তাহলে 5 ভাগ সমান সমান 5 এখানে ভুল করছিলাম। এখানে কাটলে 2, 5 দুগুণে 10, 1000 টাকা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখানে ভুলে 4 লিখছিলাম, 4টা কোথা থেকে লিখছিলাম, ভুলে লিখছিলাম। কে কে বুঝছেন? স্যার একটু ভুল হয়েছে, আরেক জায়গায় 2 হবে। জি বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। রফিকুল ইসলাম অ্যান্সার দিতে, রহমান ভাই অ্যান্সার দেন, শহীদুজ্জামান অ্যান্সার দেন, শিলা অ্যান্সার দেন, কনক অ্যান্সার দেন, রাসেল ভাই অ্যান্সার দেন দ্রুত। যেভাবে ম্যাথ করাচ্ছি প্রতিদিন যদি একটু ম্যাথ করাই, প্রতিদিন যদি একটু ইংরেজি করাই, 3টা মাস 6টা মাস যদি একটু করাই এবং 3টা 6টা মাস যদি আমাদের সাথে আপনারা লেগে থাকেন, আপনাদের জব হয়ে যাবে। আমি এই যে স্টুডেন্ট পড়াচ্ছি, মানে এই যে ব্যাংক বলেন বিসিএস বলেন, এটা পড়াচ্ছি আমি প্রায় টোটাল 18 বছর। আমাদের বেসিক আছে, জাস্ট আপনারা আমাদের কাছ থেকে শিখবেন। কি বলছে দেখেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। বিক্রি করছেন কত? আমি দেখেন বাজার থেকে কোনো একটা দ্রব্য আমরা আগে ক্রয় করি, তারপরে না গিয়ে বিক্রয় করি। বিক্রয় করার পরে লাভ লসের হিসাব করি। তো 380 টাকায় আপনি বিক্রি করছেন, 380 টাকায় আপনি বিক্রি করছেন, হিসাব করে দেখলেন যে আপনার 20 টাকা লস হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। মানে ক্রয় মূল্য 400 প্লাস, সরি বিক্রয়, আচ্ছা এটা না বলি, এটা আস্তে আস্তে বলি। তো বলছে যে 380 টাকায় আপনি বিক্রি করছেন, সেখানে আপনার 20 টাকা লস হয়েছে, তার মানে আপনার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। 380 টাকায় বিক্রি করছেন, 20 টাকা আপনার লস হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? 400 টাকা। তাহলে 400 টাকা দিয়ে ক্রয় করে 380 টাকায় বিক্রয় করছেন, তার মানে এখান থেকে আপনার 20 টাকা কি হয়েছে? লস হয়েছে। বলছে যে তাহলে ক্ষতির শতকরা হার কত? ক্ষতি কত বলেন? এখানে ক্ষতি হলো আমার 20 টাকা। আমরা লাভ লস কিসের সাথে হিসাব করি? প্রফিট বা হার কিসের সাথে হিসাব করি? ক্রয় মূল্যের সাথে। ক্রয় মূল্য 400 টাকা, ক্ষতি 20 টাকা। আমার কিন্তু এটা এখন আর লাগবে না, বিক্রয় মূল্য লাগবে না, কারণ বলছে ক্ষতির শতকরা হার কত। হার বের করতে হলে আমাদের লাগে ক্রয় মূল্য আর লাভ লস। তাহলে আমার লাগবে ক্রয় মূল্য আর লস। 400 টাকায় ক্ষতি হয়েছে আমার 20 টাকা, তাহলে আমি লিখতে পারি যে 400 টাকায় ক্ষতি হলো আমার, আমি কি লিখতে পারি? 400 টাকায় আমার ক্ষতি হলো 20 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হবে 20/400 টাকা। তাহলে 100 টাকায় শতকরা বলছে, শতকরা মানে 100, তাহলে 100 টাকায় ক্ষতি হবে, এই 100 দিকে এসে গুণ 0.0004 দেখে 5 মানে 5%, 5 টাকা, 5 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5%। সহজ ম্যাথ। আবার আপনি এভাবে করতে পারেন আরো একটু সহজে। দেখেন এই জায়গা আপনার বিক্রয় হচ্ছে 400 টাকা, লস হচ্ছে 20 টাকা। সম্পর্ক স্থাপন করেন, দেখেন বিক্রয় হচ্ছে 400 টাকা, 400 টাকায় লস হচ্ছে 20 টাকা। আপনাকে বের করতে হবে ক্ষতির হার, মানে 20 টাকা এর হার বের করতে হবে কত টাকায়? 400 টাকায়।
400 টাকা হলো আমার ক্রয় মূল্য, 20 টাকা হলো আপনার ক্ষতি। তার মানে 400 টাকায় 20 টাকায় ক্ষতি। ভগ্নাংশ বা অংশ, কত অংশ ক্ষতি? 400-তে 20 অংশ ক্ষতি। এটা হচ্ছে ভগ্নাংশ, এটাকে আমি 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্ট হয়ে যায়। 0.000004 দেখেন 5, অর্থাৎ 5%। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5%। জি, শহীদ ভাই অ্যান্সার দিচ্ছেন, রফিক ভাই অ্যান্সার দিচ্ছেন, রহমান ভাই অ্যান্সার দিচ্ছেন, ধন্যবাদ। ও বাবা, ভাবছিলাম যে এই কয়টা ম্যাথ দ্রুত করে দেবো, কত সময়, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। আপনারা সবাই একটা খাতা কিনবেন এবং আমার জন্য একটা খাতা এবং একটা কলম নেবেন। ওই খাতায় শুধুমাত্র আমি যে ম্যাথগুলো করাবো, আমি যে ইংরেজিগুলো করাবো, এইগুলো করবেন। প্রয়োজনে 2টা খাতা নেবেন, ম্যাথের জন্য একটা খাতা, ইংরেজির জন্য একটা খাতা। জি, শহীদুজ্জামান শহীদ ভাই বলছে আগেরটা, তাই না? 1000 হবে। নেক্সট, এই যে বলছে দেখেন, এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার। কি বলছে দেখেন, বলেছে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে, যদি হয়, হয় নাই কিন্তু, বলছে যদি হয়। মনে করেন যে আপনি ওই যে আগের ম্যাথটা দেখেন, আগের ম্যাথটা দেখেন, আপনি 300 একটা পণ্য 380 টাকায় বাজারে গিয়ে বিক্রি করছেন, আপনার 20 টাকা লস হয়েছে। বাজারে গিয়ে 380 টাকায় বিক্রি করছেন, 20 টাকা লস হয়েছে। আপনি কিনছিলেন কয় টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। এখন যদি 20 টাকা লস না হয়ে যদি আপনার 20 টাকা লাভ হতো, লাভ তো হয়নি, আমি ধরলাম যদি হতো, 380 টাকায় বিক্রি করছেন, সেখানে আপনার 20 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হতো আপনার 360 টাকা, মানে 380 বিয়োগ 20, 360 টাকা হতো আপনার ক্রয় মূল্য, তাই না? এটা তো হয় নাই, 20 টাকা তো আপনার লাভ হয় নাই, 20 টাকা লস হয়েছে। যদি লাভ হতো, আমি বললাম যে যদি লাভ হতো, তাহলে আপনার ক্রয় মূল্য হতো 360 টাকা। এটা কি হয়েছে? এটা হয়নি, আমার হয়েছে লস। আমি শুধু বললাম যে যদি লাভ হতো। বিক্রয় মূল্য দ্বিগুণ যদি হতো, হয় নাই কিন্তু, বলছি যদি হতো, তাহলে লাভ 3 গুণ হতো। লাভ হতো তাহলে 3 গুণ। শতকরা লাভ কত? পার্সেন্ট বের করতে বলছে, মানে শতকরা 100-তে কত লাভ। তো দেখেন, খুব সুন্দর একটা ম্যাথ, খুব জটিল একটা ম্যাথ, খুব কঠিন একটা ম্যাথ, আবার খুব সহজ একটা ম্যাথ। বলছে যে আপনি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনলেন, 100 টাকা দিয়ে কিনে X টাকা লাভ করলেন, X টাকা লাভে বিক্রয় করলেন 100 প্লাস X টাকা। কিনছেন 100 টাকা দিয়ে, লাভ করছেন X টাকা, বিক্রয় করছেন 100 প্লাস X টাকা। এটা আপনি করছেন বাজারে গিয়ে, করে আপনি বাড়ি চলে আসছেন। এখন আপনি ভাবতেছেন কি দিয়ে কি করলাম, এমনটি হলো। যদি এমনটি না হয়ে যদি এমনটি হতো, এমনটি কেমন? যদি আপনার বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হতো, এটা কিন্তু অলরেডি হয়েছে, এই কাজটা অলরেডি হয়েছে, এই কাজটা অলরেডি হয়েছে, এটা হয়েছে। বলছে যে যদি এমনটি না হয়ে এমনটি হতো, যদি এমনটি হতো, এমনটি কেমন? প্রশ্নে বলছে যে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হতো, বিক্রয় মূল্য এইটা না হয়ে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হতো, আমার 100 প্লাস X এর দ্বিগুণ। বিক্রয় মূল্য আগে যা হয়েছে সেটা না হয়ে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হতো, তাহলে বিক্রয় মূল্যটা চেঞ্জ হয়ে গেল, ক্রয় মূল্য তো চেঞ্জ হয়নি, ক্রয় মূল্য আগে যা ছিল তাই। তাহলে এটা আমার বিক্রয় মূল্য হতো, তার লাভ কত হতো? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমার 100 টাকা, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ, লাভ বা মুনাফা। এখানে বলছে যে তাহলে মুনাফা বা লাভ 3 গুণ হতো। আগের বার কি হয়েছিল? লাভ X টাকা। যদি এমনটি হতো তাহলে লাভ 3 গুণ হতো, মানে লাভ হতো 3 গুণ 23 X টাকা লাভ হতো।
সহজ না অনেক? খুবই সহজ। ক্রয় মূল্য 100 টাকা ধরি, আপনি ধরেন আপনি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনছেন, x টাকা লাভ করছেন, তাহলে এটা আপনার বিক্রি করছেন। এটা আপনার ক্রয় মূল্য, এটা আপনার লাভ, এটা আপনার বিক্রয় মূল্য। এটা আপনি বাজারে গিয়ে করে বাসায় চলে আসছেন। বাসায় এসে এখন শুয়ে শুয়ে ভাবতেছেন যে বিক্রয় মূল্য এইটা না হয়ে যদি বিক্রয় মূল্য এইটা হতো, বিক্রয় মূল্য যা হয়েছে তার যদি দ্বিগুণ বিক্রয় মূল্য হতো, তবে আমার যে লাভ হতো। লাভ কিভাবে বের করব? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হলো আমার লাভ। তা লাভ কি হতো? লাভ যা হতো তা হতো লাভ 3 গুণ হতো, না আগের বার যা লাভ হয়েছিল তার 3 গুণ লাভ হতো। তাহলে বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়। এই কোয়েশ্চেনটা থেকে আমরা লিখতে পারি 200 প্লাস টুয়াইস এক্স মাইনাস 100 সমান সমান থ্রাইস এক্স। থ্রাইস এক্স থেকে টুয়াইস এক্স গেলে এক্স, 200 থেকে 100 গেলে 100, মানে এক্স সমান সমান 100। তাহলে শতকরা লাভ কত? এক্স এর মান হচ্ছে 100, 100ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 100% লাভ। 100 টাকা দিয়ে কিনছেন, এক্স তাহলে কি হয়েছে? 100 টাকা দিয়ে কিনছেন, 100 টাকা লাভ করছেন, মানে 200 টাকায় বিক্রয় করছেন। তো 100 টাকায় কিনে 100 টাকায় লাভ করছেন। 100 টাকায় 100 টাকা, মানে লাভের হার হচ্ছে আপনার 100%। শতকরা লাভ কত? 100%। দেখেন এই যে হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, এই যে 100%। ও মাই গড, কত রাত হয়ে গেছে। এটা লাস্ট ম্যাথ, আর একটা ম্যাথ, আর 2টা ম্যাথ করে আসেন। অ্যান্সার দেন দ্রুত। এটার অ্যান্সার হচ্ছে 100%। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। এই হলো গাড়ির চাকা। এটা হলো আমার একটা গাড়ির চাকা। বলছে যে এই চাকাটা প্রতি মিনিটে 90 বার ঘুরেন। প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ড। প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 90 বার ঘুরে। একটা গাড়ির চাকা একবার যদি ঘুরে আসে, পুরো বৃত্ত ঘুরে আসে, পুরো বৃত্ত হচ্ছে আমার 360 ডিগ্রি। একটা চাকা যদি পুরো একবার ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি ঘুরে আসে। যদি 90 বার ঘুরে তাহলে 360 ইন্টু 90 ডিগ্রি মোট ঘুরবে। এই চাকাটা একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে, বলছে 90 বার ঘুরছে, মানে 360 ইন্টু 90 ডিগ্রি ঘুরছে। এই যে এত ডিগ্রি ঘুরছে, এটা ঘুরছে মিনিটে, মানে 60 সেকেন্ডে। এত ডিগ্রি ঘুরছে 60 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 60 দিয়ে ভাগ করলে যা আসে সেটাই অ্যান্সার। 60 6 দিয়ে কাটলে 6, 6 নং 54, 540, 540 ডিগ্রি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। একবার ঘুরলে চাকাটি 360 ডিগ্রি ঘুরে, 90 বার ঘুরলে 360 ইন্টু 90 ডিগ্রি ঘুরে। এই 360 ইন্টু 90 ডিগ্রি ঘুরছে 1 মিনিটে, মানে 60 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে, 60 দিয়ে ভাগ দিলে অ্যান্সার চলে আসে 540 ডিগ্রি। মানে চাকাটা প্রতি সেকেন্ডে 540 ডিগ্রি ঘুরে। মানে একবার ঘুরলে কত হয়? 360 ডিগ্রি। 540 ডিগ্রি মানে এটা থেকে এটা বেশি, তার মানে একবারের একটু বেশি ঘুরতেছে প্রতি সেকেন্ডে। রহমান ভাই, আমি মিটার রিডার কাম কম্পিউটার, মানে এটা সম্পর্কে আমার এত বেশি ভালো ধারণা নাই। আপনি একাধিকবার জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে জেনে তারপরে খুব সুন্দর করে জানাবো। এটা লাস্ট ম্যাথ। আপনি আগামীকালকে ক্লাসে থাকেন, আগামীকালকে ক্লাসে আমি সুন্দর করে জানিয়ে দেবো 1 থেকে 100 পর্যন্ত। এটা লাস্ট ম্যাথ। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? দেখেন, বিজোড় সংখ্যা মানে কি? 1 যোগ 3 যোগ 5 এরকম চলবে, তাই না? 1, তারপরে আসবে 3, তারপরে আসবে 5, তারপরে আসবে 7, এভাবে চলতে থাকবে। আসবে মনে করেন যে কত 93, 95, 97, 99, এভাবে চলতে থাকবে। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত?
দেখেন স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার সমষ্টি এরকম যদি থাকে 1 থেকে, তাহলে বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র জানি আমরা n স্কয়ার। 1 থেকে 99 পর্যন্ত টোটাল 1 থেকে 100 পর্যন্ত, দেখেন 1 থেকে 100 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা হচ্ছে 50টি আর জোড় সংখ্যা হচ্ছে 50টি। 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে 50টি। 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে 50টি। তাহলে 50 এর স্কয়ার করলে কত হয়? 2500। তাহলে 1 থেকে 99 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে এই বিজোড় সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে 2500। n স্কয়ার হচ্ছে সমষ্টির সূত্র। n স্কয়ার হচ্ছে সমষ্টির সূত্র, যেখানে স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। n মানে হচ্ছে যে কয়টা বিজোড় সংখ্যা আছে। তো এখানে বিজোড় সংখ্যা আছে আমার কয়টা? 50টা। তাহলে n স্কয়ার 50 এর স্কয়ার, 50 এর স্কয়ার করলে কত হয়? 50 ইন্টু 50, 5 5 25, 2টা শূন্য, 2500। তাহলে এইটার সমষ্টি হচ্ছে 2500। তাহলে গড় কত? 50টা সংখ্যা আছে, 50 দিয়ে ভাগ করেন 50। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ডি। এই অঙ্কটার আমার অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। একটু রাত বেশি হয়েছে, লাইভ স্টুডেন্ট একটু কমে আছে। আগামীকাল বাকি ব্যাখ্যাগুলো দেবো। আজকে পর্যন্ত ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। যাওয়ার সময় আপনাদের একটা কথা বলবো, দেখেন যে আমার ক্লাস সবার ভালো লাগে। আমি দীর্ঘদিন ব্যাংক এবং বিসিএস এই সাইডে পড়াচ্ছি। 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি নিবন্ধনের জন্য আমার পড়াতে আসা। গতকালকে আমার প্রথম ক্লাস, আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমি অনলাইনে পড়াচ্ছি প্রায় 4 বছর, আর অনলাইন অফলাইন মিলে টোটাল পড়াচ্ছি প্রায় 18 বছর। তো আমার ক্লাস আপনাদের ভালো লাগবে, আস্তে আস্তে লাগবে। যদি আমার ক্লাস ভালো লাগে, আপনারা আমার ক্লাসটা একটু শেয়ার দিয়েন আপনাদের নিজস্ব আইডিতে, আপনাদের বন্ধুদের কাছে। 2 নাম্বার হচ্ছে এই যে ক্লাসটা করলাম, যে ম্যাথগুলো করলাম, ভিডিও লেসন দেওয়া আছে, দেখে দেখে সুন্দর করে সবগুলো ম্যাথ খাতায় করবেন, আমাকে দেখাবেন, আমি দেখবো। আপনি খাতায় করে রাখেন, 2-1 দিনের ভিতরে আমি চাইবো যে এই জায়গায় আপনি জমা দেন, সেখানে জমা দিবেন। আপনি করে রাখেন। তাহলে আপনার 2টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে আপনি এই যে ম্যাথগুলো করালাম, এই ম্যাথগুলো সব HW পড়বেন। HW মানে আপনার বাসা, হোমওয়ার্ক। আপনার হোমওয়ার্ক হচ্ছে যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলো আপনি সুন্দর করে করবেন খাতায়। আর 2 নাম্বার কাজ হয়েছে মন চাইলে আমার ক্লাসটা একটু শেয়ার দিন আপনার বন্ধুদের কাছে। কারণ একটু বেশি স্টুডেন্ট লাইভে উপস্থিত থাকলে আমারও ক্লাস নিতে ভালো লাগে, আপনাদেরও মধ্যে সুন্দর একটা কম্পিটিশন তৈরি হয়। তো আর ক্লাস কেমন লাগলো, কোন ধরনের ক্লাস চান, একটু কমেন্ট দিয়ে সবাই চলে যান। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 8টা 45 অথবা 9টা 45। আগামীকাল যদি 8টা 45-এ শাকিল স্যার আসেন, তাহলে আমি 9টা 45-এ ক্লাস দেবো। আর যদি শাকিল স্যার না আসেন, আমি একাই যদি ক্লাস কন্টিনিউ করি আগামীকাল, তাহলে 9টা 45-এ ক্লাস দেবো। সারাদিন অফিসে থাকি, তো অফিস থেকে বাসায় ফিরে একটু রেস্ট নিব। আর ম্যাথ একটু রাতে করতে হয়। আবার বলি, ম্যাথ আমি সবসময় অনেক রাতে করতাম। এই যে 7টার দিকে, 6টার দিকে, 8টার দিকে, 8:30টার দিকে, 9টার দিকে, 9টার আগে আপনারা ম্যাথ নিয়ে বসবেনই না। এই সময়টা আপনারা অন্য কিছু পড়বেন। 9টা যখন বাজবে, 9টার পরে আপনারা ম্যাথ নিয়ে বসবেন। 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ম্যাথ করবেন রাতে। তো ভালো থাকেন, শুভরাত্রি।